যত দিন যাচ্ছে বাংলা রাজনীতিতে একটা ন্যারেটিভ খুব স্ট্রংলি প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে। কি জানেন সেটা? বিজেপি ভার্সেস টিএমসি বা অন্য কোনো দল নয়, সিপিএম। এবং এই যে বাম বনাম বিজেপির যে লড়াই, সেই লড়াই যত দিন যাচ্ছে তত ঘনীভূত হয়ে উঠছে। আজকের পরিস্থিতি সেই কথাই কি বলছে আর একবার নতুন করে ঘটনাটা বলি, তাহলে আমি কলতান দাশগুপ্তর কাছে প্রশ্নে আসতে পারবো। সেটা হচ্ছে, জামুরিয়ায় ছিল মীনাক্ষী মুখার্জির সভা। সেই সভায় বিজেপির কিছু লোকজন ঢুকে যায়, তারা বলে এখানে সভা করা যাবে না। এবং মীনাক্ষীর যেরকম একটা আগ্রাসী, একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ যেমন বরাবর দেখা যায়, এক্ষেত্রেও তাই হয়। কিন্তু সভা শেষ পর্যন্ত হয়েছে। প্রশ্ন হলো, তাহলে কি বিজেপি কোথাও কোথাও বামেদের কোণঠাসা করার চেষ্টা করছে? এই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা কলতান দাশগুপ্তর সঙ্গে। কলতান, তোমাকে স্বাগত। এই যে প্রশ্নটা, কোথাও কি তোমার এই যে মীনাক্ষীর ব্যাপার সভাটা এবং একাধিক এরকম ঘটনা দেখা যাচ্ছে যার মধ্যে দিয়ে বিজেপি টার্গেট কি কখন ক্রমশ সিপিএম কে করে ফেলছে? রাজ্যের মুখ্যমন্ত্রী তো বিধানসভায় এমন এমন কথা বলছেন যার জন্য এই সমস্যা ইত্যাদি সেগুলো আরো বাড়ছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্যের মুখ্যমন্ত্রী যদি কাউকে শুক্রবারিয়া বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি যাদবপুর পার্টি বলেন, তাহলে যে মানুষের মধ্যে এই সমস্যা তৈরি হয়, তাহলে ওনার যারা নিচু তলার কর্মী আছেন, যারা পুরনো আরএসএস বা যারা ওই 4 তারিখের পরের বিজেপি, তারা সবাই এখন নিজেদেরকে ভালো বিজেপি দেখানোর জন্য যদি এইসব ঝামেলা লিপ্ত হয়ে পড়ে, তাহলে পশ্চিমবাংলার গণতন্ত্র, সুশাসন ইত্যাদি ইত্যাদি কিচ্ছু থাকবে না। সুশাসন তো ছেড়ে দিন, 2011-র পর থেকে নেই। পশ্চিমবাংলায় গণতন্ত্রের মিনিমাম জায়গাটা থাকবে না। আজকে যেভাবে একজন লোক, বিজেপির লোকই হবে, ঢুকে পড়ে মীনাক্ষীকে বলছেন আপনি এখানে সভা করতে পারবেন না, এটা আমাদের সরকার, এইটা কোন গণতন্ত্রে আছে? আজকে বিজেপি যখন পশ্চিমবাংলায় কিছুই ছিল না, তখনও এদিকে ওদিকে ওরা মিটিং করেছে। তাহলে আজকে যখন এই কথাটা পাল্টা বলা হচ্ছে, কেন হচ্ছে? কারণ বিধানসভার ভেতন থেকে সেই উস্কানি আছে, বিধানসভার বাইরে বিজেপির নেতারা বিভিন্ন জায়গায় উস্কানি দিয়ে বেড়াচ্ছেন। আমরা বলছি উস্কানি দেওয়ার চেষ্টা করবেন না। এই উস্কানি জনগণকে দেওয়ার চেষ্টা করে তৃণমূলের কি অবস্থা হয়েছে সেটা বিজেপির নেতারা দেখে শিখুন। এটা কোনো কাজের কথা হচ্ছে না। আমরা অবশ্যই গণতন্ত্রকে বজায় রাখবো, কিন্তু ওই গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই কিন্তু একটা 15 বছরের সরকার, অত দুর্নীতির চূড়ায় থাকা সরকার, ভালো ভোট পাওয়া সরকার, সে একেবারে মাটিতে মুখ থুবড়ে পড়েছে। এখন হচ্ছে একটা খড়কুটো খুঁজে পাচ্ছে না বাঁচার জন্য। বিজেপির নেতাদেরকে আমরা বলছি যে ওইটা থেকে শিক্ষা নিন। এইভাবে পশ্চিমবাংলার গণতন্ত্রকে, এইভাবে গোটা দেশের বামপন্থাকে শেষ করা যাবে না। আপনারা আসলে ভুল রাস্তায় পড়ছেন। কলতান, আজকে থেকে মিড ডে মিল চালু হয়ে গেল, সে নিরামিষ মেনু এটুকু জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যে ডিম দেওয়া হবে না, আগে ঘোষণা করা হয়েছিল, পরে পিছোতে বাধ্য হলো। আবার আর এক মন্ত্রী জানালেন যে শুধু ডিম নয়, মাছও দেওয়া হবে। এই যে এক ধাপ এগোনো, দু ধাপ পিছোনো, কোথাও কি তোমার মনে হচ্ছে যে বিজেপি সরকার কোথাও আগে থেকে মানে খুব তাড়াহুড়ো করে কোনো কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলা, তারপর সেটাকে যখন জনরোষের মুখে পড়া সেটাকে আবার ফিরিয়ে দেওয়া, এরকম ব্যাপার করছে? বিজেপি আসার পর মানুষের বিরোধী প্রতিটা পদক্ষেপ নিতে গিয়ে ওরা জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের চাপে পড়ে পিছু করতে বাধ্য হয়েছে। এ তো ওদের ব্যর্থতা একের পর এক। বুলডোজার চালিয়ে তপসিয়ায় বাড়ি ভেঙে দেওয়ার ঘটনা, সেখানে ওরা মানুষের চাপে পড়ে, আন্দোলনের চাপে পড়ে থমকে দাঁড়াতে বাধ্য হয়েছে। তারপরে অবশ্য তপসিয়ার নেতা এখন ওদের ছাতার তলায় ঢুকে গেছেন, ফলে ওরা এখন আর বুলডোজার চালাবে। তারপরে রেল হকার উচ্ছেদ, সেখানে আন্দোলনের চাপে বিজেপি পিছু করতে বাধ্য হয়েছে। এই মিড ডে মিলের ক্ষেত্রে যখন প্রথমেই ঘোষণা হলো, তখন দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ হয়েছিল। এক হচ্ছে যে পুষ্টিগুণ বাচ্চারা কোথায় পাবে, দ্বিতীয় হচ্ছে যারা মিড ডে মিলে কাজকর্ম করছেন, এতদিনকার স্টাফ, তারা কোথায় যাবে। তাহলে আজকে একটা প্রশ্নের যখন আমরা উত্তর খুঁজছিলাম যে পুষ্টিটা যাবে কোথায়, তখন ওই আবার বলছি, পুরনো আরএসএস কি 4 তারিখের পরের বিজেপি, তারা আমাদেরকে রাজমা কি, পনির কি, এই কি, সয়াবিন কি, আমাদের সব বোঝাতে চালু করলেন যে ডিমটাই একমাত্র ব্যাপার নয়, এটাও হতে পারে। কিন্তু এটা আসলে আমিষ নিরামিষের বিতর্ক ছিল না কখনো। বিতর্কটা ছিল ডিমের পুষ্টিটা কেন বাচ্চারা পাচ্ছিল, পাবে না। তাহলে আজকে যখন ওরা সব আমাদেরকে বুঝিয়ে সোশ্যাল মিডিয়ায়, রাস্তায়, এটা ওটা অনেক করে বোঝালেন, তারপরে ওই আন্দোলনের চাপ যা আবার এই সরকারকে পিছু হটতে বাধ্য করলো। মন্ত্রী ঘোষণা করলেন যে ডিম, আপনি আবার বলছেন মাছ দেওয়া হবে, ডিম, মাছ, মাংস, পুষ্টিকর খাবার সব দেওয়া হোক। তাহলে ডিম বাদ দেওয়ার ঘটনাটা প্রথমেই কেন ঠিক করে দেওয়া হলো না, প্রথমেই রেকটিফাই করা হলো না কেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে টেন্ডার ডাকা হয়েছিল কি? এত বড় একটা প্রকল্প হয়ে যাচ্ছে, এখন কলকাতায় পাইলট প্রজেক্ট চালু হলো, এরপরে ভালো হলে অন্যান্য জায়গায় হবে বলে বিধানসভায় ঘোষণা হয়েছে। তাহলে টেন্ডার ছাড়া এত বড় একটা প্রকল্প কিভাবে চলবে?
সেখানে তো একটা স্বচ্ছতার প্রশ্ন থেকেই যায়। কিন্তু উড়িষ্যাতে ইসকনকে দেওয়াতে এবং দিন প্রসঙ্গে উড়িষ্যাতে তো ইসকন তো সরে গিয়েছিল। অক্ষয় পাত্র ফাউন্ডেশন তাদের এই খাবার দেওয়া, তার নিম্নমানের খাবার দেওয়া উড়িষ্যায়, কর্ণাটকে ইত্যাদি ইত্যাদিতে এরকম প্রচুর খারাপ ঘটনা ঘটেছে, যেটা বাচ্চাদের সাথে, তার পুষ্টির সাথে, তার বেড়ে ওঠার সাথে এই আপোষটা না করাই উচিত ছিল সেই সরকার, কিন্তু তারা করেছে। এখন আপনি ইন্টারনেটে অক্ষয় পাত্র ফাউন্ডেশন তার ঘটনা খুঁজলে হাজার হাজার পাবেন। তাহলে আবার সেইটা কেন করা হলো? দ্বিতীয় কথা হচ্ছে যে টেন্ডার ছাড়া এটা কেন করা হলো? 3 নম্বর কথা হচ্ছে, যদি ডিম মাছ দেওয়ার পরিকল্পনাই ছিল তাহলে শুরুতে এই খাবার নয় ওই খাবার, ওই খাবার নয় ওই খাবার, এগুলো চালু করা হলো কেন? আসলে ওদের মাথার পিছনে একটা এজেন্ডা আছে। এজেন্ডা আছে বলেই নির্বাচনের আগে ওদের দিল্লি না হিমাচল থেকে নেতা এসেছিলেন, মিডিয়ার লোককে ডেকে নিয়ে ওরা দেখিয়েছিল, দেখো আমাদের নেতা মাছ খাচ্ছে, মনে আছে সেই হোটেলে। তাহলে এইটা আলাদা করে দেখানোর প্রয়োজন হয়েছিল কেন? কারণ এটা সবাই জানে যে আরএসএস এর প্রজেক্ট কি, জেনে গেছে, আস্তে আস্তে আরো জেনে যাবে। পেঁয়াজের খোসা সবাই ছাড়াতে শুরু করেছে, আস্তে আস্তে আরএসএস এর প্রজেক্ট কি এটা সবাই জেনে যাবেন, এবং জেনে যাবেন যে আরএসএস এর আসলে আরএসএস বাচ্চাদের পুষ্টি নিয়ে চিন্তিত নয়, আরএসএস আসলে বেকারদের কাজ নিয়ে চিন্তিত নয়। ফলে সব ক্ষেত্রেই হচ্ছে মানুষকে আরো এক্সক্লুড করার রাস্তায় ওরা যাচ্ছে, যেটা বামপন্থীরা হতে দেবে না বলে তারা রাস্তার লড়াইতে একেবারে চোখে চোখ রেখে লড়ছে। যে শুক্রবার বামেদের ডাকে একটা ধর্মতলাতে একটা জনসভা হয়েছিল, গণ অবস্থান হয়েছিল, মূলত প্রধান শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আর কি। সেখানে ককরোচ জনতা পার্টি সামিল হয়েছিল। ওই পোস্ট, ওই ইয়েটার পর, সভাটার পর সমীর ভট্টাচার্য, বিজেপির প্রেসিডেন্ট, তিনি মন্তব্য করেছিলেন যে বামেদের থেকে যেন বাচ্চাদের দূরে সরিয়ে রাখবেন। দ্বিতীয় মন্তব্য ছিল হচ্ছে যে বামেরা তো বেসিক্যালি সান্ধ্য যে রাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটা হয় বিভিন্ন টিভি চ্যানেলে, মানে টক শো আর কি, তাতেই ব্যস্ত থাকে, তাদের তার অন্য কোনো কাজকর্ম নেই। এগুলো বলার কারণটা কি? ভয়। বিজেপির নেতারা যখন রাত্রিবেলা বাড়িতে ঘুমাচ্ছিলেন তখন বামপন্থীরা রেল হকারদের পাশে দাঁড়িয়ে উচ্ছেদ আটকাচ্ছে। বিজেপি নেতারা যখন সন্ধ্যেবেলায় ওদের পার্টি অফিসে বসেছিলেন তখন বামপন্থীরা তপসিয়ায় বা এখানে ওখানে গিয়ে অবৈধভাবে উচ্ছেদের বিরোধিতা করেছে। বিজেপি নেতারা কোথায় ছিলেন আমরা জানি না, কিন্তু বামপন্থীরা হচ্ছে মিড ডে মিলে পুষ্টিকর খাবার পাওয়া যাবে কি যাবে না, বেকার ভাতায় আরো নতুন নতুন যুবদের ইনক্লুড করা যাবে কি যাবে না, এই নিয়ে লড়ছেন। আর সরকার এমন সব নিয়ম টিয়ম বানাচ্ছে যে বেকার ভাতায় আসলে কার্যত কেউ কিছু পাবে না, অনেক অনেক সংখ্যা কমে যাবে। বলছেন মাসে 8,000 টাকার ওপর হলে তার বেকার ভাতা দেওয়া হবে না। মাসে 8,000 টাকার রোজগার বিজেপি নেতাদের নিজেদের তো কোথা থেকে রোজগার আমি বলতে পারবো না, সাংসদরা তো লক্ষ লক্ষ টাকা রোজগার পান। কখনো ভেবে দেখেছেন যে বাজারে জিনিসপত্রের যা দাম হয়েছে, রান্নার গ্যাসের যা দাম হয়েছে, 8,000 টাকা রোজগারে সংসার চলতে পারে? তাহলে বিজেপি নেতারা এখন তাদের পার্টি অফিসে আছেন, নতুন নতুন অফিস হচ্ছে, এদিক ওদিক দখল ফকল করে যা হচ্ছে হচ্ছে, কিন্তু বামপন্থীরা রাস্তায় রয়েছে। আর বিজেপির নেতারা আসলে তার বিরোধিতা করতে পারছেন না বলে, রাস্তায় নেমে বামেদের বিরোধিতা করতে পারছেন না বলে আসলে এই ধরনের মিথ্যে কথা ছড়াতে হচ্ছে। হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি ওদের খুব বিখ্যাত। এই যখন আন্দোলন হচ্ছিল রেল হকারদের উচ্ছেদের বিরুদ্ধে, একাধিক বিজেপির বিধায়কের কাছে সাধারণ হকাররা গেছেন। বিধায়করা এই বলে কাজ ছেড়েছেন যে আপনি ডিআরএম এর কাছে চলে যান, আমি কিছু করতে পারবো। তাহলে মানুষের ভোটে জেতা প্রতিনিধি সেই মানুষের জন্য যদি রাত্রিবেলা এসে পাশে না দাঁড়ায়, তাহলে কি তাকে আসলে মানুষের প্রতিনিধি বলা যায়? যায় না। তাহলে মানুষের প্রতিনিধি তারাই যারা রাত জেগে, হকার হোক, মধ্যবিত্ত মানুষ হোক, স্কুলের সাধারণ বাচ্চার পুষ্টির বিষয় হোক, তারা রাত দিন জেগে আন্দোলন করছে বলে বিজেপি আসলে ভয় পেয়েছে। প্রধান, তোমাদের তরফ থেকে একটা অভিযোগ উঠে এসেছে সাম্প্রতিককালে যে গত 15-20 দিনের মধ্যে বিভিন্ন জেলায় তোমাদের বিভিন্ন অফিস হামলা চালানো হয়েছে, ভাঙচুর হয়েছে। এই ঘটনা বিজেপির দিকে তোমাদের অভিযোগের তীর। মানে এটা কেন? মানে একটা ভাবা হচ্ছিল যে তৃণমূল জমানায় যা ঘটেছে সেই সংস্কৃতিটা একটু বদলাবে, তোমরা বেশ কিছু অফিস ফিরে পেয়েছিলে, তোমাদের যেগুলো দখল হয়ে গিয়েছিল সেগুলো ফিরে পেয়েছিলে, কিন্তু তারপরে সেই রেসটা থিতোতেই দেখা যাচ্ছে একটা অন্যরকম ঘটনা ঘটছে। এটা কেন? কারণটা? বিজেপি ওই পদ্ধতি চালাবে ভেবেছিল। ছোটবেলা আমরা গল্প করেছিলাম না যে প্রথম রাতে বিড়াল মারতে হয়, বিজেপি ভেবেছিল প্রথম রাতে এরকম করে দেবো আর কি। যখন একের পর এক বিজেপি নেতাদের বিরুদ্ধে বামপন্থীরা এফআইআর করছেন। এফআইআর কেন করছেন? কারণ বিজেপির মিছিল থেকে সুকান্ত ভট্টাচার্যের ছবি, সেই সুকান্ত ভট্টাচার্যের ছবি দেওয়া পতাকা আগুন লাগিয়ে তাতে জুতো পরিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে বিজেপি বাংলায় ভোটে জিতেছে, তারা সুকান্ত ভট্টাচার্যকে অপমান করে তো পার পাবে না। তার বিরুদ্ধে যখন গোটা রাজ্য জুড়ে আন্দোলন হচ্ছে, তখন সেই আন্দোলনটাকে আটকে দেওয়ার জন্য, যাতে এই খবরটা আরো বাড়তি ছড়িয়ে না পড়ে,
তার জন্য রাতের অন্ধকারে ভীরুর মতো এসে পার্টি অফিসে হামলা করতে হয়েছে। যে যে ছবিগুলো তারা নামিয়ে ফেলে দিয়েছেন সেগুলো কিন্তু বাংলার মনীষীদেরই ছবি। তাহলে বিজেপি বাংলার মনীষীদের কোনো সম্মান করে না, এটা আমরা বলছি না, এটা গোটা এলাকার মানুষ জানেন, সাধারণ মানুষ জানেন। কিন্তু যেটা বিজেপিরা জানে না সেটা হচ্ছে এই পার্টি অফিস ভাঙচুর করে আমাদের অতীতে তৃণমূল কখনো আটকে দিতে পারেনি। গোটা দেশ জুড়ে বিজেপি তীব্র আক্রমণ চালিয়েও বামপন্থী ভাবনা, চিন্তাধারা, তার সংস্কৃতি, তার গান, তার নাটক, তার কবিতা এগুলোকে আটকে দিতে পারে। এবং শুধুমাত্র আমি এখন ক্ষমতায় এসছি, এখন দেখতে পাচ্ছি যে বিভিন্ন ওইসব টিভি প্রোগ্রামে কি সিনেমা জগতের এখানে ওখানে সব বিজেপির নেতারা যাচ্ছে না, যান, যেতে পারেন, কোনো অসুবিধা নেই। গত 15 বছরে তো তৃণমূলের কত নেতা গেছে, কিন্তু বামপন্থী ভাবধারা যেটা, বামপন্থী মনস্কতা যেটা, সেইটাকে আসলে মনের ভেতর থেকে ওরা বার করতে পারছেন না। আর ওদের ওই যে সব মানে অদ্ভুত তত্ত্ব যেগুলো সব ওদেরকে মনুবাদ ইত্যাদি শিখিয়েছে সেগুলো মানুষের ভেতরে প্রকাশ করতে পারছেন না বলে ওরা বিপদে পড়ছে। ওরা ভেবেছিলেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আর হোয়াটসঅ্যাপে মিথ্যে খবর ছড়িয়ে আন্দোলন বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু নতুন প্রজন্ম দেখালো যে নতুন ইনস্টাগ্রাম এসছে, সেই ইনস্টাগ্রামে আন্দোলন এত ছড়িয়ে দিল যে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্যাবিনেট মিটিং এর মধ্যে কথা হতে হচ্ছে যে ইনস্টাগ্রামে আরেকটু অ্যাক্টিভ হতে হবে, না হলে এই আন্দোলন ধরা যাচ্ছে না। ওরা ইনস্টাগ্রামে ফেক নিউজ ছড়াতে শুরু করবে, আরেকটা নতুন কিছু আসবে। ফলে নতুন প্রজন্ম সবসময় বাঁধ ভেঙে তার নিজের রাস্তা খুঁজে নেবে। বিজেপিকে তার সাথে লড়াইতে প্রতিবার হারতে হবে, এটা ওরা মাথায় রাখেন। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা হয়েছে, যে ডিমান্ড সিজেপির ছিল সেটা পূরণ হয়েছে, কিন্তু তারপর থেকে দেখা যাচ্ছে পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠেছে। অমিত শাহের পদত্যাগের দাবি তোলা হয়েছে। মানে কোথাও কি মনে হচ্ছে যে কেন্দ্রে বিজেপি সরকার খুব ডামাডোলের মধ্যে দিয়ে যাচ্ছে? মানে আমি এই কারণে তোমায় বলছি যে রোজ রাত্রেবেলা 12টা বাজলে প্রধানমন্ত্রীকে লাইভে আসতে হচ্ছে, কোথাও বলতে হচ্ছে যে আমি তুলে নিচ্ছি যা অভিযোগ আছে, কোথাও বন্ধু বলে ছাত্রদের দাবি করতে হচ্ছে, কোথাও মানে কোথাও মানে হয় না যে এটা ঠিকঠাক সব চলছে না, এরকম কিছু কি ইঙ্গিত নিয়েছে? ঠিকঠাক চলছে না বলেই তো এত মানুষ আন্দোলনে নেমেছে। যেদিন কলকাতায় মিছিলটা হলো, আমি ট্রেনে করে যাচ্ছিলাম সেই মিছিলের যাওয়ার জন্য, তো খুবই অল্প বয়স্ক দুটি ছেলে মেয়ে একজন আরেকজনকে বলছে যে বাড়িতে কি বলে এলি? সে বললো জয়ীর জন্মদিন। বললো জয়ী জানে তো? বললো হ্যাঁ, কথা হয়ে আছে, জয়ীও আসবে মিছিল। তাহলে এই ধরনেরও ছেলেমেয়েরা, অল্প বয়স্ক ছেলেমেয়েরা যারা আগে কখনো আন্দোলনে যায়নি, তারাও এই আন্দোলনে আসছে। সবটা ঠিকঠাক নেই বলেই তো আরো বেশি মানুষকে এটা টাচ করছে। আজকে যদি পেলেট গানগুলো চালানো না হতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, তাহলে কি বিষয়টা এতদূর ছড়াতো? আজকে যদি ওই নির্বিচারে লাঠিচার্জ না হতো দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে, তাহলে কি জিনিসটা এতটা ছড়াতো? আজকে যদি সোনাম ওয়াংচুককে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই ওইভাবে তুলে না নিয়ে যাওয়া হতো, কি সব সাদা কাপড় সামনে নাচিয়ে, চোখের সামনে নাচিয়ে, তাহলে কি জিনিসটা এতদূর যেত? আর আজকে রাত্রিবেলা প্রধানমন্ত্রী বারবার আসছেন আর ওইসব ক্যাবিনেট মিটিংয়ে বলছেন ইনস্টাগ্রামে সক্রিয় হতে হবে। নিট পরীক্ষার দুর্নীতি বা অন্য কোনো দুর্নীতি যখনই সামনে এসছে, তখনই যদি কোনো একটা তদন্ত হতো, তাহলে কি আজকে এই জায়গায় দাঁড়াতো? তদন্তটা না হয়ে বিভিন্ন লোককে বাঁচানোর চেষ্টা করা, এনটিএ এত অপদার্থ জেনেও তাকেই আবার রেখে দেওয়ার ব্যবস্থা করা, তার মাথায় নিজেদের পছন্দ মতো লোককে বসানো, এই গোটাটা তো একটা কনস্পিরেসি হিসেবেই সাধারণ মানুষ দেখেছে, যার জন্য এত বিক্ষোভ হয়েছে। এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে তো এটা এসে ঘোষণা করতে হবে যে দিল্লি পুলিশ তো স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায়। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রীর আওতায় থাকা দপ্তর, তারা যদি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশেই কাজ করেছে আমরা ধরে নেবো, তাহলে পেলেট গান চালানো, তাহলে ওই নির্মম আক্রমণ, এইটার জবাব স্বরাষ্ট্রমন্ত্রীকে দিতে হবে। জবাব দিতে পারবেন না বলে লোকসভায় আসছেন না। তাহলে এত ক্ষমতাশালী এক দলের যারা সরকার চালাচ্ছে, তার স্বরাষ্ট্রমন্ত্রী যদি জনগণের প্রশ্নের উত্তর দিতে না পারার ভয়ে লোকসভায় না আসে, তাহলে আপনি বুঝতে পারছেন সমস্যা কত গভীরে। তাহলে এই সমস্যার গভীরের সমাধান কি? সমাধান হচ্ছে যে এরা হয় ভালোভাবে চালানোর ব্যবস্থা করুক, না হলে ছেড়ে দিক, অন্য লোক চালিয়ে নেবে। করতল, এই যে পরিস্থিতি, মানে ওভারঅল যে সিচুয়েশনটা এই মুহূর্তে বাংলায় যেটা চলছে, মানে তোমরা প্রবলভাবে এসছো এবং সেটা নিয়ে একটা দ্বন্দ্ব দুতরফেই মানে সরকারের সঙ্গে তোমাদের একটা চলছে, এই পরিস্থিতিতে একটা তো রূপলি রেখা তোমরা 100% দেখতে পাচ্ছ, না হলে এই আক্রমণের ঝাঁজ এত বাড়ে না, না হলে এত তোমাদের এত রাস্তায় নেমে পড়া, লড়াই শুরু করা হয়। পরবর্তী তোমাদের স্টেপগুলো কি কি, যেটার জন্য মানুষ আরো বেশি করে তোমাদের সমর্থন দিতে চাইবেন? বা মানুষের প্রয়োজনে আমরা পাশে দাঁড়াই সবসময়। ভলেন্টিয়ারের সময়ও দাঁড়িয়েছি,
তার আগে খাদ্য আন্দোলনের সময় দাঁড়িয়েছি, তার আগে ট্রাম ভাড়া বৃদ্ধির সময় দাঁড়িয়েছি, আবার এখন রেল হকারদের উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। ফলে যখনই মানুষের প্রয়োজন হয়েছে তখনই আমরা তার পাশে দাঁড়িয়েছি। সেটা তৃণমূলের আমলে তৃণমূলও পারেনি। রেড ভলেন্টিয়ারের কাজ যখন শুরু হয় তৃণমূলের ভরা বাজার, কি করেছিল তৃণমূল? যা করার রেড ভলেন্টিয়ার করেছিল। এবং এই সময় এই হকার উচ্ছেদ বলুন, বুলডোজার বলুন, এটা ওটা বলুন, আমরাই দাঁড়াচ্ছি। বিরোধী দল বলে বিধানসভার ভেতরে যারা আছে তাদেরকে দেখে তো আমার একটা ফোনের কোম্পানির বিজ্ঞাপন মনে পড়ে, ওয়ার এভার ইউ গো আওয়ার নেটওয়ার্ক ফলোস বলে সুন্দর বিজ্ঞাপনটা ছিল না? বিধানসভার ভেতরে বিরোধী দলকে দেখলে তাই মনে পড়ে। তাহলে মানুষ রাস্তায় যাকে দেখছেন সরকারের বিরুদ্ধে মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলতে, সরকার যখন বুলডোজার চালাচ্ছে মানুষের উপর, তখন ঢাল হয়ে যারা দাঁড়াচ্ছে মানুষ তো তাদেরকেই বিরোধী দল হিসেবে দেখে নেবেন। তাহলে মানুষের হৃদয়ে বিরোধী দল হিসেবে বামপন্থীদের জায়গা ক্রমশ বাড়ছে। এই মুহূর্তে তৃতীয় যে দল, যারা সম্প্রতি সরকার থেকে গিয়েছে এবং যারা কার্যত ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে, তাদের দিকে একটা বেশ চাঞ্চল্যকর খবর রয়েছে। শোনা যাচ্ছে যে 20 জন সাংসদ এনসিপিআইতে নাম লিখিয়েছিলেন, তাদের মধ্যে 7 জন ফিরে আসতে পারেন কালীঘাটপন্থী, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্রয়ে। এই সেই 7 জনের মধ্যে 3 জন সংখ্যালঘু, এটাও বলা হচ্ছে। এখন ঘটনাচক্রে আবার এই 7 জন যাতে দল ছাড়তে না পারেন, মানে এরকম একটা কথাও বলা হচ্ছে যে যাতে না ছাড়তে পারেন সেই কারণে একটা পাহারাদারি, একটা নজরবন্দি রাখার এরকম একটা ব্যাপার স্যাপারও ঘটছে, এবং সেটা নাকি বিজেপির তরফ থেকেও খবরের প্রকাশ, যে বিজেপির তরফ থেকে করা ছিল। কি মনে হচ্ছে তোমার, যদি এই 7 জন সত্যি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চলে আসেন, তাহলে তো বিজেপির যে এজেন্ডা সেটা তো মুক্তি করে পড়বে। এক, আর 2 নম্বর হচ্ছে তো এরাও তো দল থেকে আইনে পড়ে যাবে, বাকি যারা রইলেন। 2-4 জন যদি তৃণমূলে ফেরত আসেন তাহলে তৃণমূল তাকে একেবারে সাদরে গ্রহণ করবে আর কি, কারণ বেগার্স কান্ট বি চুজার্স, তাকে সে গ্রহণ করে নেবে না। কিন্তু ফিরে আসার প্রধান বাধা সম্ভবত ইডি এবং সিবিআই। এইসব দুর্নীতিগ্রস্ত নেতাদের বেশিরভাগকে তো এপার থেকে ওপার আর ওপার থেকে এপার করা হয়েছে ইডি সিবিআই এর জুজু দেখিয়ে, যে তুমি যদি আসো তাহলে তুমি থাকো, আর যদি তুমি না আসো তাহলে তোমার ইডি সিবিআই তোমার উপর ঝাঁপিয়ে পড়বে ইত্যাদি। আপনি এরকম অজস্র উদাহরণ দেখতে পারেন, যে এইসব যারা এপার থেকে ওপারে গেছেন তাদের বিরুদ্ধে আগামী 5 বছরে কটা ফাইল খোলা হবে এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্দেহ আছে। খোলা হবে নাই ধরে নেওয়া যায়। তাহলে ওই কেউ আসবেন কি আসবেন না, ওটা আসলে আদর্শ দিয়ে ঠিক হবে না। কেউ আসবেন কি আসবেন না, ওটা আসলে ওর রাজনীতির সাথে মেলাতে পারছি না, ওটা দিয়ে ঠিক হবে না। আসবেন কি আসবেন না আসলে ঠিক হবে যে ইডি আর সিবিআই ফাইল খুলবে কি খুলবে না। আমি যদি নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কারুর থেকে গাড়ি বাড়ি নিয়ে থাকি, তাহলে আমাকে এখন বিজেপি বা এনসিপিআই বিজেপির কথা অনুযায়ী ডাকলে তার কাছে যেতেই হবে, আমি এখানে থাকতে পারবো না যদি আমি নিয়ে থাকি। আর যদি আমি সৎ হই, যদি আমার এরকম কোনো দুর্নীতির খবর না থাকে, তাহলে তো আমি আদর্শের ভিত্তিতে কোনো একটা দল করব। এখানে কোনো আদর্শের লড়াই নেই, এখানে ফাইল খুলবে না ফাইলের ওপর ধুলো পড়বে, লড়াইটা আসলে তা। কোথাও কি তোমার এটা মনে হয় তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে এই 7 জন ফিরছেন তৃণমূলে, তাহলে কি কোথাও এটা মানে ধরা যেতে পারে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্তি অনেকখানি সঞ্চয় আবার করতে পারবে? এমনি শক্তি যা ক্ষয় হওয়ার হয়ে গেছে, ওই সিম্বলটার ওপর মানুষের যা রাগ, সেটা মানুষ গত বিধানসভা নির্বাচনে দেখিয়ে দিয়েছেন। সিম্বল নিয়ে এত টানাটানি হচ্ছে, তো ওই সিম্বলটা নিয়ে পরের বার ভোটে দাঁড়ালে কি অবস্থা হবে সেটা নিয়ে কিন্তু হিসেব হচ্ছে না। ফলে ওগুলোতে খুব মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে বলে আমার মনে হয়। আচ্ছা, মানে তোমার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এরাটা ছিল সেটা মানে কমপ্লিটলি শেষ হয়ে গেছে? মানুষ প্রমাণ করে দিয়েছেন, মানুষ প্রমাণ করেছেন যে 15 বছরের সরকার চলেছিল, যারা বলেছিলেন মন্দির হবে, যারা বলেছিলেন 300 বছর থাকবে, তারা সবাই হচ্ছে যে তাকে ছেড়ে চলে গেছেন এবং মানুষ তাকে ছেড়ে চলে গেছে। এটাই তো প্রমাণ যে এখন একজন সাংসদ এলেন কি 2 জন বিধায়ক চলে গেলেন, সেটি আর কি হবে। মানুষ ওই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কথা বলেছেন, মানুষ নারী নির্যাতনকারীদের শাস্তি না হওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, তাহলে ওই সিম্বলটাকে মানুষ রিজেক্ট করেছে।